মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইউক্রেনকে ত্যাগ করতে যাচ্ছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনে যে সামরিক সহায়তা পাঠিয়েছিল বা ইউক্রেনে যে সামরিক সহায়তা অব্যাহত ছিল সেটি বড় ধরনের ভাটা পড়ে। বন্ধুরা, মিস্টার জো বাইডেন সর্বশক্তি প্রয়োগ করার মাধ্যমে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন। এমনকি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল তার পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের বিশাল একটি এফোর্ট। কিন্তু সময়ের পরিবর্তনে বা সময়ের পরিক্রমায় মিস্টার ভলোদিমির জেলেনস্কি এখন এককভাবে সম্ভবত রাশিয়ার বিরুদ্ধে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছেন। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে এই মুহূর্তে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে। এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ সহায়তা দিত ক্রমান্বয়ে সেই সহায়তা কমে আসছে এবং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বাঁচাতে হলে যে পরিমাণ অনুদান ভিত্তিক অর্থনৈতিক সামরিক সহায়তা প্রয়োজন সেটি তো দিচ্ছেই না, উপরন্তু ইউক্রেনে অস্ত্র বিক্রি করছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য হলো যে পরিমাণ অস্ত্র লাগে তার একটা অংশ নাও, তবে তার বিনিময়ে ফ্রি না, অবশ্যই তোমাদের মূল্য পরিশোধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পক্ষে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অর্থাৎ এখন আর অনুদান ভিত্তিক সহায়তা তোমাকে আমি দিব না, তুমি যদি তোমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাও তাহলে কিনে নাও আমার কাছ থেকে অস্ত্র। তাতে ওয়ে আছে দুইটা। বন্ধুরা, সেই দুইটা পথ আসলে কি কি? একটা হচ্ছে তোমার যে খনিজ সম্পদ আছে, অস্ত্রের বিনিময়ে যে মূল্য আসবে সেটি আমাকে দিয়ে ভাগাভাগি করবে। অর্থাৎ আমার কাছ থেকে যাবে অস্ত্র আর তোমার কাছ থেকে আসবে আমার অভ্যন্তরে খনিজ সম্পদ। এটা গেল। ইউরোপীয় ইউনিয়ন বড় ধরনের ভয় পেয়ে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ইউক্রেনের অভ্যন্তরে সামরিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বড় ধরনের শর্ত আরোপ করে। আর এই শর্তর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রকে এক প্রকার অনুরোধই করে যে আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ বিক্রির মতো সমরাস্ত্র বা অনুদান ভিত্তিক সমরাস্ত্র দেওয়ার মতো ওই ধরনের রাশিয়ার বিরুদ্ধে এক প্রকার লড়াই করা যায় তা নাই। সুতরাং তুমি যা প্রয়োজনীয় সমরাস্ত্র আমার কাছে দাও, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের হয়ে মূল্য পরিশোধ করবে। এভাবেই দুইটি চুক্তি বা দুইটি সমঝোতার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ইউক্রেনের অভ্যন্তরে যাচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আসলে এই সহায়তাটি এমন কোনো সহায়তা নয় যেটি মূলত ইউক্রেনকে উপকার করে বা ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে মার্কিন কমিটমেন্টকে আরও উপরে তুলে ধরে। মার্কিন কমিটমেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে বড়োভাবে যেটি সামনে এসেছে সেটি হচ্ছে এক প্রকার অবশ্যই ব্যবসা। মধ্যপ্রাচ্য ভিত্তিক এই অবস্থানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে যুদ্ধ করছিলেন তখন ইউক্রেনকে এইভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক অনুদান দেওয়ার ক্ষেত্রেও তার বড় ধরনের বাধা ছিল। অর্থাৎ আগে মধ্যপ্রাচ্যের মিত্র ইসরায়েল এবং নিজেদের রক্ষা করার পর তারপরে অন্য কোথাও যাবে। তবে এটি তিনি আবার বলেছিলেন এভাবে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট নির্মাণ করতে পারে। সেটি হয়তো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ছিল ইউক্রেনের জন্য। তবে ইউক্রেনে এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে আসলে জার্মানি থেকে, জার্মানি নিজেদের তৈরি প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দিয়েছিল অনেকগুলা। বন্ধুরা, আমেরিকার বাইরে জার্মানি এই প্যাট্রিয়ট প্যাক সিস্টেমগুলো উৎপাদন করে থাকে। তারা ইন্টারসেপ্টর থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেমগুলো উৎপাদনের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মূলত মধ্যপ্রাচ্য নয়, এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের মূল টার্গেট হচ্ছে ইউরোপ থেকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব ছিল সেটিকে ধরে রাখা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব না থাকা মানে হচ্ছে পুরো ইউরোপ রাশিয়ার থাবার নিচে থাকা। রাশিয়ার বর্তমান যে সামরিক সংগতি বা সামরিক সামর্থ্য সেটি দিয়ে তারা যদি স্পষ্টতই ইউরোপীয় অভ্যন্তরে আঘাত করে সেটি ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবেও সেটি প্রতিরক্ষা সিস্টেম হিসেবে রক্ষা করতে পারবে না। সুতরাং ইউক্রেনে যদি ইউক্রেন পরাজিত হয় কোনোভাবে তাহলে ইউরোপীয় ইউনিয়ন ডিফেটেড হয়ে যাবে। আর এ কারণে ইউক্রেনকে বাঁচানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন পরিপূর্ণভাবে সর্বশক্তি নিয়োগ করেছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা রাজি করিয়ে যদি অর্থের প্রয়োজন হয় তারা অর্থ দেবে, যদি অন্য কিছুর প্রয়োজন হয় তারা অন্য কিছু দেবে, কিন্তু তারা এর পরিপূর্ণভাবে ইউক্রেনকে একা ছেড়ে দিতে রাজি নয়। আর এরই মধ্যে যে ব্যাপারটি সামনে এসেছে সেটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে হবে আস্তে আস্তে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের কোনো ফ্যাক্টর থাকতে পারে আমেরিকার। রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বাধা হচ্ছে ইউক্রেন। অর্থাৎ ইউক্রেনে তুমি সামরিক সহায়তা দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সম্পর্ক উন্নয়ন করবে সেই সুযোগ তো রাশিয়া যুগপথভাবে দিবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি রাস্তা ধরেছে সেই সিমটমসগুলো আপনারা কিভাবে পেতে পারেন। বন্ধুরা, সেই ব্যাপারটি আপনাদের সামনে বলার চেষ্টা করব যে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাশিয়ার সাথে একটি সম্পর্ক উন্নয়নের এজেন্ডা নিয়েছে সেটি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে আরও অনেক বিষয় জানতে পারবেন।
বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমেরিকার মধ্যে সামরিক কৌশলগত সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তারই অংশ হিসেবে সিআইএ এর পরিচালক জন র্যাটক্লিফ বৈঠকের জন্য মস্কো সফর করেছেন বলে জানা গেছে। সফরটি অত্যন্ত গোপনীয় ছিল। সংস্থাটির দায়িত্ব গ্রহণের পর রাশিয়া এটি তার প্রথম জানা সফর। মস্কোতে একটি মার্কিন কূটনৈতিক গাড়িবহরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণ করতে দেখা যাওয়ার পরপরই তার এই সফরের খবরটি সামনে আসে। ওয়াশিংটন বা মস্কো কোনো পক্ষই এই সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমন এক সময় এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন বিষয়ক শান্তি আলোচনা স্থবির হয়ে আছে এবং রাশিয়া ইউক্রেন ন্যাটোর মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। র্যাটক্লিফ এর আগে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে কৌশলগত সামরিক যোগাযোগগুলো কখনো যেন হুমকির পর্যায়ে না আসে, যুদ্ধগত পর্যায়ে না পৌঁছে যায়, সেই ব্যাপারগুলো সমন্বয় করেছেন। বর্তমানে ইউক্রেন নিয়ে রাশিয়ার মধ্যে যে চাপানুতর চলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেনের যুদ্ধটি পরিসমাপ্তি করার জন্য অনেক চেষ্টা করেছেন। এমনকি আপনার মিস্টার ভ্লাদিমির পুতিনকে তিনি তার আলাস্কায় নিয়ে গেছেন। বন্ধুরা, আলাস্কার সামরিক ঘাঁটিতে দুই নেতার আলোচনার মাধ্যমে যতদূর পর্যন্ত যুদ্ধবিরতির ব্যাপারগুলো এগিয়েছিল, পরবর্তীতে মিস্টার ভ্লাদিমির পুতিনের শর্তারোপের মাধ্যমে সেই ব্যাপারগুলো সামনে আগায়নি। যখন অবস্থা ইউক্রেনের বিভিন্ন ফ্রন্ট লাইনে রাশিয়ার আক্রমণ বৃদ্ধি করার পরিকল্পনা বা নতুন করে আক্রমণ বৃদ্ধির ব্যাপারটি সামনে এসেছে। পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে নতুন করে রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে পড়ছে। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত তার শেষ দেখে ছাড়বেন, অর্থাৎ ইউক্রেনের অভ্যন্তরে যতদিন পর্যন্ত তার সামরিক কৌশলগত লক্ষ্যগুলো এক এক করে অর্জিত না হবে ততদিন পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন এখানে হামলা অব্যাহত রাখবেন। আর যতদিন না পর্যন্ত মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি মিস্টার ভ্লাদিমির পুতিনের এই অঞ্চলগুলোকে দখল করতে দেবেন না, ততদিন পর্যন্ত এখানে যথাযথ মাত্রায় যুদ্ধ পূর্ণ মাত্রায় চালিয়ে যাবে মিস্টার ভ্লাদিমির পুতিন। এখনও পর্যন্ত কৌশলগত আলোচনার পাশাপাশি যুদ্ধবিরতির ব্যাপারটি নিয়ে কয়েকবার আলোচনা হলেও আসলে বাস্তবিক কোনো যুদ্ধবিরতি কখনোই হয়নি। মিস্টার ভ্লাদিমির পুতিনের জিঘাংসার কাছে এবং তার যে সকল সামরিক কৌশলগত লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে ইউক্রেনের অভ্যন্তরে অর্জন করতে না পারার বিষয়টি, সেটি তিনি শেষ দেখে ছাড়বেন এবং শেষ পর্যন্ত যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব সেই বন্দর থেকে শুরু করে সুমি অঞ্চল, পূর্বাঞ্চলীয় যে সকল শহরগুলো রয়েছে, খার্কিভ থেকে শুরু করে একেবারে পরিপূর্ণ পূর্বাঞ্চল দখল করার একটি কৌশলগত অবস্থান নিয়েছেন তিনি। অর্থাৎ ইউক্রেনকে তিনি কোনো পানিপথ বা বন্দর ভিত্তিক অবস্থানের সুবিধা নিতে দেবেন না। কৃষ্ণ সাগর বলেন, ক্রাইমিয়া বলেন এবং আরও যে অঞ্চলগুলো বলেন, সেই অঞ্চলগুলোতে মূলত রাশিয়ার অধিকার যখন স্বীকৃতি দেবে ইউক্রেন, তখনই মূলত ইউক্রেনের অভ্যন্তরে হামলা বন্ধ হবে। তিনি বলেছিলেন যে পূর্বাঞ্চল পুরো এবং ক্রাইমিয়া সহ ইউক্রেন যদি রাশিয়ার দখলদারিত্ব মেনে নেয়, তখনই তিনি ইউক্রেনের সাথে একটি যুদ্ধবিরতি শান্তি আলোচনার ব্যাপারটি নিয়ে এগিয়ে যাবেন। তবে তিনি এমন কোনো শান্তি আলোচনা করবেন না যেটি মূলত রাশিয়ার কৌশলগত উপাদানগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এবং তিনি আরও বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনাটি হতে হবে বর্তমান যুদ্ধের বাস্তবতার ভিত্তিতে। তিনি বলতে চাইছেন যুদ্ধের মাঠ পর্যায়ে যে এগিয়ে থাকবে এবং তার সেই চাহিদা অনুযায়ী পরিপূর্ণভাবে যখন ইউক্রেন রাশিয়ার প্রস্তাব মেনে নেবে, তখনই মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অভ্যন্তরে হামলা বন্ধ করে মূলত তার দখলদারিত্ব বন্ধ করবেন এবং পূর্বাঞ্চলীয় আরও কয়েকটি শহর যুদ্ধ ছাড়াই ইউক্রেনকে হস্তান্তর করতে বলেছেন রাশিয়ার হাতে। তাহলেই মূলত ইউক্রেনের সাথে একটি যুদ্ধবিরতির সম্ভাবনা যাচাই করে দেখতে পারে রাশিয়া। আর সেটি যদি তারা করতে না হয় বা ইচ্ছুক না হয়, তাহলে তারা যুদ্ধ করতে পারে। যতদিন পর্যন্ত দরকার হবে ততদিন পর্যন্ত যুদ্ধ করে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া সেটি দখল করার পর তারপরে তিনি যুদ্ধ থামাবেন। আর ততদিন পর্যন্ত ইউক্রেন বাস্তবিক পক্ষে টিকে কিনা সেটি হলো দেখার বিষয়। আর ইউরোপীয় ইউনিয়ন কীভাবে ইউক্রেনকে রক্ষা করার ক্ষেত্রে কতদিন পর্যন্ত তহবিল এবং সামরিক সহায়তা যোগান দিতে পারে, সেটির উপরে নির্ভর করছে ইউক্রেনের টিকে থাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।